ষড়যন্ত্র মোকাবেলা করেই বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী বললেন, জনগণের আস্থা বিশ্বাস নিয়েই দেশের উন্নয়নে কাজ করতে হবে। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে লরি, প্রাণ গেল 2 শিশুর। একই পরিবারের আরও 3 জন আহত। গাড়ি ও শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস। সকালে ভ্যাপসা গরম, দুপুরে লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে 48 ঘন্টার হিট অ্যালার্ট। 20 মে বৃষ্টির পূর্বাভাস। ডিম কিনতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়। আগে যদি কিনতাম এক খাসি, এখন হাফও কিনতে পারি না। সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। সিন্ডিকেটের অভিনব কারসাজি। আলুর হিমাগারে ডিম, বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে 150। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা। এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর তোড়জোড়। ব্রিটেনের প্রক্রিয়া সহজ করতে ঢাকার সঙ্গে লন্ডনের চুক্তি। বিতাড়িত হওয়ার শঙ্কায় 11,000 প্রবাসী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়, সঙ্গে আছি আমি মনির হোসাইন। ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। শুক্রবার সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ও গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে এই জনসমর্থন নিয়ে সোনার বাংলা গড়তে কাজ করে যেতে হবে। 43 বছর আগে আজকের এই দিনেই নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছিলেন স্বজনহারা শেখ হাসিনা। এরপর থেকেই লড়াই সংগ্রামের নতুন নতুন রেকর্ড আর ইতিহাসের বাঁক পেরিয়ে তিনি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকার প্রধান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকালে দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানাতে গণভবনে হাজির হয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও। একে একে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানান উপস্থিত সবাই। নেতাকে হত্যা করা হলো, কারফিউ জারি। এ সময় নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তার স্মৃতিচারণে আসে ভয়াল আর বিরুদ্ধ স্রোতে এগিয়ে যাওয়ার গল্প। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ। কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। আমি ফিরে এসেছি, আমি জানতাম না আমি কোথায় থাকবো, কি করব, কিভাবে চলবো, সেগুলি চিন্তা করিনি। সেই অতীত স্মরণ করিয়ে শেখ হাসিনা নেতাদের বলেন, দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে হবে রাজনীতির মাঠে। কেননা 15ই আগস্টের পর হতাশাগ্রস্ত জাতিকে টেনে তোলার উদ্যোগ অন্য কেউ নেয়নি। লড়াই করতে করতে সংগ্রাম করি আমরা 5মবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মধ্যে আশার আলো জাগাতে হয়, তাদেরকে সামনে ভবিষ্যৎ দেখাতে হয়, ভবিষ্যতের উন্নত জীবনের একটা চিত্র তুলে ধরতে হয়। তবেই মানুষকে নিয়েই তো কাজ করতে হবে, তবেই মানুষকে নিয়ে কাজ করা যায়, এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য দল হিসেবে জনগণের আস্থা বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে সবার প্রতি পরামর্শ আওয়ামী লীগ প্রধানের। আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। নিজের জীবনকে তুচ্ছ করে দেশ দশের উন্নয়নে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাবেন দৃঢ় প্রত্যয় শেখ হাসিনার। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধের কারণে বিশ্ববাজারের অস্থিরতায় দেশীয় অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, সব বাধা অতিক্রম করে নিজেদের বুদ্ধি অভিজ্ঞতায় দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে অর্থনীতিবিদদের।
দেশের পেশাজীবী অর্থনীতিবিদদের জাতীয় পর্যায়ের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন হয় রাজধানীর রমনায়। ছুটির দিন সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা খ্যাতনামা অর্থনীতিবিদদের উপস্থিতিতে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় সরকার প্রধানকে। সম্মেলনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জানান, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন বৈশ্বিক কিছু ইস্যুতে দেশীয় অর্থনীতিতেও চাপ বাড়ছে। বলেন, সব সামাল দেওয়ার চেষ্টা চলমান রেখেছে সরকার। গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কি হয়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে। সব দিক থেকে একটা প্রচণ্ড চাপ। 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। টেকসই উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে অর্থনীতিবিদদের নিজস্ব গবেষণা নীতি অনুসরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। হতাশ না হয়ে সব বাধা অতিক্রম করেই দেশকে এগিয়ে নিতে অর্থনীতিবিদদের পাশে চান সরকার প্রধান শেখ হাসিনা। উত্থান পতন চড়াই উতরাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার বিরোধী দলকে দমন করছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। অন্যদিকে পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে গুম খুনের সংস্কৃতি জিয়াউর রহমানের হাতেই শুরু হয়েছিল। বিদেশি শক্তি নয়, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, দেশের জনগণ। জাতীয় নির্বাচনের পর নতুন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বিএনপি। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ বিরোধীদের মোকাবেলায় রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে। এরই মাঝে চলছে দুই দলের নেতাদের কথার লড়াই। বিরোধী দলের নেতারা বলছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করছে ক্ষমতাসীনরা। দেশের বর্তমান অবস্থা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর বাসায় গিয়ে তিনি একথা বলেন। ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, গুলি করে, বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখে। গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে 2 দিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। এদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, দেশে গুম খুনের সংস্কৃতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল। বিরোধী দলের নেতার বক্তব্যের পাল্টা জবাব দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি শক্তি নয়, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সংবিধান ও দেশের জনগণ। বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে অংশ নেয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায় লরি। প্রাণ গেছে 2 শিশুর। একই পরিবারের 2 জন সহ 3 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে দুর্ঘটনার দীর্ঘ 4.5 ঘন্টা পর পুকুর থেকে উদ্ধার করা হয় শিশু সাকিবের মরদেহ। আর হাসপাতালে নেয়ার পর মারা যায় শিশু সালমানও। লরিটির চালককে আটক করা হয়েছে।
অভিযানের 4 ঘন্টা পর রাত 12টার দিকে যখন পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয় তখন চারিদিকে আত্মচিৎকার। মরদেহ অ্যাম্বুলেন্সে করে তোলার সময় উত্তেজিত হয়ে পড়েন সাধারণ মানুষ। আমাদের লোকগুলো রিক্সে এত কাজ করছে, কিন্তু ফায়ার সার্ভিসের লোকগুলো দরকার ছিল এখানে থাকা। শুরু থেকে আসছি পানিতে, ফায়ার সার্ভিস প্রথমে একটাও নামে নাই। বাচ্চা উদ্ধার বলতে আমরা নিজেরাই ঢুকাইতে বাম্পারে নিচে পাইছি, গাড়ির বাম্পারে নিচে দাঁড়ানো ছিল। ওর প্রথমে জুতা পাইছে, একটা পা পাইছি, পারপর দত্ত করে বাইর করছে এখান থেকে। শুক্রবার রাত 8টার দিকে নগরীর ইপিজেড থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আসছিল কন্টেনারবাহী লরিটি। হঠাৎ রাস্তার রেলিংয়ের উপর উঠে গেলে একই পরিবারের 4 সদস্য সহ 5 জনকে ধাক্কা দেয়। এতে পুকুরে পড়ে যায় এক শিশু। আহত 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে রাত 11টার দিকে সালমান নামে এক শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে নিখোঁজ শিশু সাকিবের খোঁজে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী রেকার ভ্যান আসলে গতি পায় উদ্ধার অভিযানে। টেনে তোলে 30 টন ওজনের লরিটিকে। অনেকের অভিযোগ লরিটি চালিয়েছেন হেলপার। এখানে বসাচ্ছিলাম, হঠাৎ করে দেখি লরিটি এসে পথচারী সহ পুকুরে নিমজ্জিত হয়েছে। গাড়িটা একটু স্পিডে ছিল, টার্নিং নিয়ে ডাইরেক্ট পুকুরে পড়ে গেছে। এদিকে ঘটনাটি চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেলের পাশে হওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়। ঘটনার পরপরই লরি চালক কামাল হোসেনকে আটক করে পুলিশ। রোড ব্লকার এবং এটা সবই ঠিক আছে, কিন্তু এখানে এই গাড়িটা দেখাচ্ছে যে অতিরিক্ত গতিতে এসে আমাদের একদম ফুট যে আমাদের রোড যে ব্যারিয়ার অতিক্রম করে উঠে গেছে। চালককে আমরা সাথে সাথে আটক করতে পেরেছি। চালককে আমাদের জিম্মায় আছে, পাশাপাশি আমাদের অন্যান্য আইনগত প্রসেস আমরা করতেছি। এদিকে আহত আরেক শিশু ইমরানের অবস্থা আশঙ্কাজনক। সময় সংবাদ, চট্টগ্রাম। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন হলেও ভাগ্য বদলায়নি ডিএনসিসির 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কাগজে কলমে ঢাকার বাসিন্দা, অথচ মাটির রাস্তা। কাজ শুরু হলেও 1.5 বছর ধরে বন্ধ, তাই দুর্ভোগও সীমাহীন। সামনে বর্ষাকাল, তাই বাইরে বের হওয়া নিয়েই শঙ্কায় রানাভোলার বাসিন্দারা। কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ, যদিও মেয়র শোনালেন আশার বাণী। রাশেদ লিমনের রিপোর্ট। যেন গ্রামের মেঠোপথ, আঁকাবাঁকা, উঁচু নিচু। গাড়ি তো দূরের কথা, রিকশাই চালাতে হয় গায়ের জোরে। এখানে যাত্রী নিয়ে প্যাডেল দিয়ে নয়, ঠেলে ঠেলেই চলে এই বাহন। এতে গ্রামের রাস্তা অনেক ভালো, চালাইতে অসুবিধা হয়, ঝাঁকি লাগে, প্যাসেঞ্জার উঠতে চায় না। পাহাড়ের মতো তাদের টানাই লাগে, টাইনে তার উঠা যায় না। আমাকে তো মেলা কষ্ট হয়ে যায় যাওয়া আসা, তারপরে গরিব মানুষ চালান লাগে। গাড়ি চলা তো আরো দুষ্কর। ভুলে যদি এই পথে গাড়ি নিয়ে কেউ ঢুকেছে তাহলেই ফেসে গেছে। মালামাল আনা নেওয়া ভাড়া ডবলের চেয়ে বেশি লাগে। আগে যেখানে ভাড়া লাগতো ভ্যান গাড়িতে 300 টাকা, এখন লাগে 700-800 টাকা। রাস্তা কাজ করে না, বহুদিন ধরে পরে আছে রাস্তা, এই জন্য। স্থানীয়রা বলছেন ডিএনসিসির নতুন সংযুক্ত 53 নম্বর ওয়ার্ডের রানাভোলা এলাকায় বেশ কিছুদিন আগে সংস্কারের কাজ শুরু হলেও হঠাৎই তা বন্ধ হয়ে যায়। আর এতেই যেন মহা বিপদে। চলে না রিক্সা গাড়ি, রোগীদের 1-1.5 কিলো হেঁটে বহন করে নিয়ে তারপর নাগাল পাওয়া যায় অ্যাম্বুলেন্সের। পরে কাজ ধরছে, সেই রাস্তাগুলো আগে হয়ে চলে গেছে। আর রাস্তাটা কাজ ধরার পরও রাস্তাটা বিঘ্ন, কাজ হইতেছে না। ড্রেনের কাজ করলো, তারপরে সেই যে ফালায় রাখছে, আর এখন আর এদিকে আসেও না। ছোট ছোট বাচ্চারা, স্কুল, বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ রোগী কোলে করে মানুষ ওইখানে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে উঠাইছে, এরকমেরও রেকর্ড আছে। হ্যাঁ, রিক্সা তো আসতেছে না, তারপরে বৃষ্টির দিন আসলে তো আরো বেশি রকমের ভোগান্তি। স্থানীয় কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ। যদিও মেয়রের আশ্বাস চলতি বছর দুর্ভোগটা কমিয়ে অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। মানুষের রাস্তার খুব প্রয়োজন, কিন্তু রাস্তাগুলো করতে গিয়া কারো 1 ফিট 1.5 ফিট ভাঙ্গার যে এইটা মানুষ কেন জানি দিতে চায় না। এই মুহূর্তে যেহেতু সরকার বলেছে কোনো ল্যান্ড অ্যাকুইজিশন করা যাবে না, কারণ তাদেরকে 3 গুণ দাম দিতে হয়, সেই টাকাও কিন্তু নেই আমাদের কাছে। সুতরাং আমরা এই মুহূর্তে মেইন যে পাইপ যেগুলো আছে এগুলোকে বসিয়ে অ্যাটলিস্ট জলবদ্ধতার থেকে আমরা জনগণকে রেহাই দিতে চাই। যদিও নতুন 18টি ওয়ার্ডের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। চলমান তাপপ্রবাহে রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ২০ মের পর বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি। শেষ সপ্তাহে আসতে পারে ঘূর্ণিঝড়ও। তবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তি খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাসব্যাপী সারা দেশে তীব্র তাপপ্রবাহের ধকল কাটতে না কাটতেই আবারও গরমের দাপট। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের গনগনে তাপে উপায় না পেয়ে ফুটওভার ব্রিজের ছায়াতে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা। পেটের দায়ে যশোর থেকে ঢাকায় আসা রেজাউল করিম বলছিলেন, রিকশার চাকা না ঘুরলে ঘুচবে না পেটের ক্ষুধা। শুধু রেজাউল মিয়াই নন, এই একই গল্প খেটে খাওয়া প্রতিটি মানুষের। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু হাওয়ার প্রভাবে আর্দ্রতা কমে আরও বাড়ে উত্তাপ। এখন তো কাজ না করলে তো পেট তো ভাত যাইব না, কাজ তো করতেই হইব। এত গরম পড়ছে যা রাস্তায় চলাফেরা খুব কষ্টকর। শুক্রবার ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যাদের বের হতে হয়েছে তাদেরই নাভিশ্বাস উঠেছে এই তীব্র গরমে। পথিক থেকে শুরু করে প্রাণ প্রকৃতি সবারই যেন একই অবস্থা। ত্রাহি ত্রাহি ভাব, মানে অসহ্য। গণপরিবহনে আরো অনেক বেশি কষ্ট, যে ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে যায়। আগামী ২০ মে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সুখবর দিলেও চলমান দাবদাহের সতর্কবার্তা আরও ৪৮ ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে হয়তোবা আবারও ২৪ থেকে ৪৮ ঘন্টা সময়ের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হতে পারে। ২০ তারিখে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে বঙ্গোপসাগরে দু একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, সামরিক শাখার জন্য নারী সদস্য সংগ্রহ করতেন এই তরুণী। প্রশিক্ষণ নিয়েছেন দেশ বিদেশেও। ২০২২ সালে স্কুলে পড়াকালীন প্রেমিক মাইকেলের হাত ধরে কেএনএফে যোগ দেয় বান্দরবানের রোয়াংছড়ির পাইক্ষক পাড়ার বাসিন্দা আকিম বম। প্রায় ২ বছর সামরিক প্রশিক্ষণ নেন দেশে ও বিদেশে। এরপর কেএনএফের সামরিক শাখার প্রধান ক্যাম্পে ফেরার কথা থাকলেও যৌথ বাহিনীর অভিযানে সম্ভব হয়নি তা। পরে তাকে কেএনএফ সামরিক শাখার জন্য নারী সদস্য সংগ্রহের দায়িত্ব দেয় উচ্চ পর্যায় থেকে। শুক্রবার সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে র্যাবের সংবাদ সম্মেলনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সদর উপজেলার লাইমিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আকিম বমকে। র্যাব জানায়, সদর ও রোয়াংছড়ি উপজেলায় কেএনএফ এর জন্য নারী সদস্য সংগ্রহ করত আকিম বম। পার্বত্য এলাকার একটা গহীন পাহাড়ি এলাকায় তাদের একটা প্রশিক্ষণ সেন্টার ছিল, যেটা মূলত নারীদের জন্য সেপারেট একটা প্রশিক্ষণ, এবং সে যে ব্যাচে প্রশিক্ষণ নিয়েছে সেখানে ২০ জনের মতো সদস্য ছিল তার ব্যাচে। ট্রেনিংয়ের পরে তাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে, যেই সে বান্দরবান এবং রোয়াংছড়ি জোনের, এবং সে কিন্তু বান্দরবান এবং রোয়াংছড়ি জোনের অন্যতম সমন্বয়কও কেএনএর নারী উইংয়ের। তার ভাষ্যমতে এখন পর্যন্ত ৩ থেকে ৪ জনকে সে চেষ্টা করেছে এবং তাদেরকে সম্মত করতে পেরেছে। কেএনএফ এর সামরিক শাখায় ৫০ জনের বেশি সক্রিয় নারী সদস্য আছে বলে জানিয়েছে র্যাব। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতারণা বন্ধে এআই ল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইভাবে ব্রডব্যান্ড ও ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় আইন করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর উসমানী মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে এসব জানান পলক। আগামীতে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল তৈরির কথাও জানায় মন্ত্রণালয়। বাস্তব মনে হলেও এটি মূলত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আদলে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বক্তব্য। আইসিটি খাতের উন্নয়নকে তুলে ধরতেই শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা অপটিক্যাল ফাইবারের মানসম্মত সংযোগ নিশ্চিতকরণ ও ডিজিটাল দূরত্ব দূর করায় গুরুত্বারোপ করেন। আমরা সবার কাছে পৌঁছলাম, everyone connected by internet, but quality নাই। তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, সেখানে কি আমরা বুঝতে পারবো? রিয়েলি টেকনিক্যাল ব্যাপার, পলিটিক্স ফাইট করে জনগণের যে স্বাভাবিক মার্কেট আছে, মার্কেট ড্রিভেন যদি হয়, তাহলে
এই সেক্টর আরো সমৃদ্ধ হবে। বিশ্বের 57তম স্যাটেলাইটের দেশ বাংলাদেশ। প্রযুক্তিতে হাতের মুঠোয় ব্যবহারযোগ্য করতে এবার দেশেই স্যাটেলাইট ভিত্তিক মোবাইল ফোন তৈরির কথা জানান তথ্য প্রযুক্তি বিভাগ সচিব। এই স্যাটেলাইট ব্যবহার করে যে সকল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু মোবাইল ফোন, এটা স্পেশাল মোবাইল ফোন তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সরকারি চলতি মেয়াদেই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ হবে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, প্রতারণা ও সংস্কারে নতুনভাবে প্রণয়ন করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন, টেলিকম ও ব্রডব্যান্ড আইন এবং ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন। এটা আমাদেরকে একদিকে যেরকম সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে, অপরদিকে কিন্তু এই ধরনের ডিপ টেক ধীরে ধীরে ডিপ ফেকের অবতারণা করছে, তখন আসলে আসল আর নকল চেনাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা এআই ল তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। একই অনুষ্ঠানে দেশের সব প্রান্তে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক গড়ে তুলতে বাংলালিংক ও রবির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। গ্রাহকরা বাস্তবে যেন এর সুফল পায় সে বিষয়ে কোম্পানি দুটিকে নির্দেশনা দেন আইসিটি প্রতিমন্ত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের অভিনব কারসাজি। বিভিন্ন জেলায় হিমাগারে অবৈধভাবে ডিম মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে প্রায় 30 টাকা বেড়ে ডজন ছাড়িয়েছে 150। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা, আর সরবরাহ কমের খোঁড়া অজুহাত বিক্রেতাদের। থরে থরে সাজানো ডিম, তবে এটি কোনো বাজারের দৃশ্য নয়। হিমাগারে আলুর জায়গায় খাঁচায় খাঁচায় মজুত করা হয়েছে ডিম। এদিকে কৃত্রিম সংকট দেখিয়ে মাদারীপুরে ডিমের হালিতে বাড়ানো হয়েছে 12 থেকে 15 টাকা। কোম্পানি বলছে ডিমের বাজার নিয়ে এখন ভেজাল চলতেছে, ওরাও সঠিকভাবে বলতে পারতেছে না। গত সপ্তাহে ছিল আপনার 140 টাকা, এই সপ্তাহে চলতেছে আপনার 150 টাকা। আগের মতো তো কিনা খাইতে পারছি না, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবৈধ মজুদে ডিমের বাজারে আবারও অস্থিরতা। গাজীপুর, চট্টগ্রাম, সাভার সহ দেশের বিভিন্ন জায়গায় হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানেই ডজনে দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। প্রচন্ড গরমের কারণে মুরগি অনেক ক্ষতি হয়েছে, এই কারণে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। গরমে মুরগির সমস্যা হইতেছে, মুরগি মরে যাইতেছে, অনেক মুরগি অনেক ফার্ম খালি হয়ে গেছে। এই ধরনের ক্রস দেখা জিনিসের দাম বাড়াইতেছে। সবাই কোল্ড স্টোর করছে, স্টোরজাত করছে, এই জন্য হঠাৎ করে তারা ডিমের দাম বাড়াই দিচ্ছে। ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কমিটি শুধু কাগজে। খোদ বিক্রেতারাও জানালেন, ডিমের বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট ইচ্ছে মতো যা খুশি তাই করছে। পোল্ট্রি ফার্মে যদি মনিটরিং না করে আপনার যেখানে একটা দুইটা ডিম বিক্রি করা হয় ওখানে মনিটরিং করা হয়, তাহলে বাজারের তো আর অবস্থা বুঝতে পারবেন। বাজার মনিটরিং খুচরা বাজারে কেউ আসে না, আমাদের পাইকারি যেহেতু আমাদের হোলসেল, আমাদের এখানেও কেউ আসে না। আমরা কম দামে বেশি, কিন্তু ওরা ওই যে আগে যে হয়তো বাড়তি একটু বাড়ছিল, ওই বাড়তি দামে বিক্রি করার চেষ্টা করে। এটা তো আমরা বলতে পারবো না। সরকার ওদিকে কোনো নেয় না, এটা আমাদের সবচেয়ে বড় দুঃখ। কৃষি বিপণন অধিদপ্তর 15 মার্চ যে 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তাতে একটি ডিমের খুচরা দাম নির্ধারণ করা হয় 10 টাকা 49 পয়সা, যা ডজনে দাঁড়ায় 126 টাকা। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে রাজধানীর বাজারেও একই অবস্থা। সপ্তাহ জুড়েই চড়ে আছে ডিমের বাজার। ব্যবসায়ীদের খোঁড়া অজুহাত, সরবরাহ কম আর গরমে মুরগি মরাই বেড়েছে ডিমের দাম। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। এদিকে ক্রেতার নাগালের বাইরে চলে গেছে সব ধরনের সবজি। ব্যবসায়ীদের সিন্ডিকেটে সপ্তাহখানেক আগে থেকে ডিমের দাম বেড়ে গেছে ডজনে 30 টাকা। 150 টাকার ডজনের ডিম কিনতে ক্রেতার পকেট খালি, আর দাম বাড়ার খোঁড়া যুক্তি বিক্রেতাদের। ডিম তো গত সপ্তাহে নিয়েছিলাম 120 করে, এই সপ্তাহে হলো 150। প্রতিবারই বাজারে এসে দেখি প্রতিবারই বাড়তেছে। কে নিয়ন্ত্রণ করে, কে এগুলি তদারকি করে, কোনো মালুম নেই। ডিমের দামটা অনেক বাড়ছে, গেছে সপ্তাহের অনুযায়ী এই সপ্তাহে অনেক বাড়তি। কোল্ড স্টোরের মাল প্রায় শেষ, এখন আমদানি কম, ওটা বলতেছে আমাদের। ছোট ছোট ফার্ম যা ছিল সব শেষ, ওরা মরে গেছে, তো অনেক মুরগি মরে গেছে, আর ফার্মার যারা ছোট ছোট ছিল ওরা বিক্রি করে দিয়েছে। ডিমের বাজার অজুহাতের মুঠোবন্দি হয়ে থাকলেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালীর দাম কমেছে কেজিতে 10 থেকে 30 টাকা। সোনালী মুরগিটা এক সপ্তাহ আগে আসতে হলো 400 টাকা কেজি, এখন আসছে 350 টাকা কেজি। 10 টাকা মনে হয়তো বেশি ছিল, কমছে। বাজারঘাট করা, আমাদের ফিক্সড বেতন টাইমলি পাই না, বিভিন্ন রকম সমস্যা আছে। উচ্চমূল্যের নিত্যপণ্যের বাজারে কিছুদিন স্বস্তি নিয়ে এসেছিল সবজি, তবে আবারও অজানা কারণে দাম বাড়তি দৌড়ে তা চলে যাচ্ছে ক্রেতার নাগালের বাইরে। যারাই আসে আপনি ধরেন সবারই কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে যে কোনো জিনিস আপনার সব কিছুর দাম চড়া, তাই বাজারে যে আসার পর মানে যে চিন্তাধারা করে আসে সেই চিন্তাধারা
হয় না। বাজারে আলু পেঁয়াজের চাহিদা, যোগান ও দাম আগের মতো থাকলেও বিক্রেতারা জানালেন খানিকটা বাড়তির দিকে আদার বাজার দর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এখনও অনিশ্চয়তা কাটেনি হজ যাত্রীদের। ভিসা জটিলতা সমাধানে 14টি এজেন্সির সঙ্গে বৈঠকে বসবে হাব। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে শনিবারের মধ্যে সমস্যার সমাধানে সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশের জন্য 1.25 লাখের বেশি কোটা থাকলেও চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেন 85,000-এর বেশি ধর্মপ্রাণ। এর মধ্যে 80,000-এর বেশি হজযাত্রীর ভিসা হলেও কিছু এজেন্সির গাফিলতির কারণে ভিসা পাননি 4,000-এর মতো হজযাত্রী। দায়ীদের চিহ্নিত করে ধর্ম মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কার কথা উল্লেখ করে 6টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এছাড়া আরও 8টি এজেন্সি হজযাত্রীদের পিআইডি নম্বর বা মূল পরিচয়পত্র নম্বর সংগ্রহ করেনি বলে জানান হজ পরিচালক। এতে করে সৌদি আরবে বাড়ি ভাড়া সহ জটিলতা দেখা দিয়েছে হজযাত্রীদের ভিসার বিষয়ে। হজ এজেন্সি যারা এই গাফলতি করবে তাদের বিরুদ্ধে কিন্তু জরিমানা প্লাস তাদের লাইসেন্স বাতিল হওয়ার, এটা কিন্তু তারা যদি এইভাবে লিঙ্গারিং করতে থাকেন সেই ব্যবস্থা নেওয়া হবে। হাব বলছে প্রতি বছর কিছু মধ্যস্বত্বভোগীর কারণে জটিলতা তৈরি হয় হজ ব্যবস্থাপনায়। তবে ভিসা সমস্যার কারণে একজন হজযাত্রীও সৌদি আরব যেতে সমস্যা হবে না বলে জানান সংগঠনের সভাপতি। দায়িত্ব এজেন্সিকে নিতে হবে এবং হজযাত্রীদেরকে প্রেরণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কাজ করছি, ওই এজেন্সিগুলির সাথে আমরা 1-to-1 কথা বলছি। আগামী 12 জুন হজের সবশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন হজযাত্রীরা। ফিরতি ফ্লাইট শুরু হবে 21 জুন থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আশ্বস্ত নয়, বয়স বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করলেই ঘরে ফিরবেন চাকরির বয়স 35-এর দাবিতে আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা। বেশ কয়েকদিন ধরে চাকরির বয়স 35-এর দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীরা। বলেন, দেশের শিক্ষার্থীদের বেকারত্ব দূর করতে কোনো উদ্যোগই নেই। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলে ব্যারিকেড দেয় পুলিশ। পরে শান্তিপূর্ণ মিছিলের শর্তে শাহবাগ থানার সামনে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি যান আন্দোলনকারীরা। চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে 35 এবং আমাদের সহযোদ্ধা 24 জন সহযোদ্ধার নামে শাহবাগ থানাতে মিথ্যা মামলা দিতেছে। সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের এখানে সমাবেশ হয়েছে। সরকারের কাছে যে আলটিমেটাম দিয়েছিলাম আমরা আজকে পর্যন্ত, তারা ইতিমধ্যে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি এবং প্রশাসন থেকে আমাদের যে মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে তারা এখন পর্যন্ত আমাদের কোনো রকম কল বা কোনো যোগাযোগ করেনি। অতি দ্রুত এই 35 বাস্তবায়ন বাংলার মাটিতে করে বাংলার 64টি ডিস্ট্রিক্টকে আপনার প্রতি ভালোবাসার টান আরো বেড়ে রাখবেন। প্রবাসের সময় দেশের বাইরের খবর। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর সহজ করতে ঢাকার সঙ্গে নতুন একটি চুক্তি করেছে লন্ডন। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে তাদের ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এতে দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় 11,000 প্রবাসী বাংলাদেশি। শোয়েব কবিরের রিপোর্ট। গেল বছরে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষা, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য আসার পর আশ্রয়ের আবেদন করেন, যাদের বেশিরভাগই রাজনৈতিক আশ্রয় প্রার্থী। এসব আবেদনের 95% খারিজ হলেও দেশে ফেরত আসেননি তারা। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও ব্রিটেনের স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক, যেখানে স্বাক্ষরিত হয় ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে সাক্ষাৎকার ছাড়াই অবৈধ বাংলাদেশিদের দেশে পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি। যে এমইউটি আগে ইউর সাথে ছিল সেটা আমরা নতুন করে যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসায় যুক্তরাজ্যের সাথে আবার সাইন করলাম। এখন থেকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডায়ালগ প্রতি বছর হবে, হয় লন্ডনে অথবা ঢাকায়। দুই দেশের মধ্যে ট্রান্সন্যাশনাল ক্রাইমস, টেরোরিজম, এক্সট্রিমিজম, দুই দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা এবং ট্রেনিং। খারিজ হওয়া আবেদনকারী, বিদেশি অপরাধী কিংবা যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়েছে তারা এই চুক্তির আওতায় পড়বে। এর ফলে যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা থাকলেও তা কমবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিনসন বলেছেন, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এবারও অভিবাসীদের অবৈধভাবে প্রবেশ ঠেকাতে ও ফেরত পাঠাতে বাংলাদেশের সহযোগিতা বেশ গুরুত্বপূর্ণ।
অন্যদিকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম বলেন, দুই দেশের সঙ্গে অর্ধ শতকের বেশি সময় ধরে সুসম্পর্ক। অভিবাসন নীতিমালার অপব্যবহার রোধে বাংলাদেশ সরকারও বেশ কঠোর। গেল এক দশকে আশ্রয়ের আবেদন করে ব্রিটেনে অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন 11,000 বাংলাদেশি, যা সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দেশে ভ্যাকসিন ল্যাব প্রতিষ্ঠায় অক্সফোর্ড ভ্যাকসিন সেন্টারের সহযোগিতাও চেয়েছেন তিনি। যুক্তরাজ্য সফরে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে দেশের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের ব্রিটেনে কাজের সুযোগ ও প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি প্রতিবেদন। গ্রাম থেকে শহর সবখানে স্বাস্থ্যসেবা সহজীকরণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে গ্রহণ করা হয়েছে নানামুখী পদক্ষেপ। উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবার সঙ্গে তাল মিলিয়ে এটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন, আর এই জন্য প্রয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ক। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই সম্পর্ক আরো গভীর করতে দেশটিতে সফর করছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বাংলাদেশের ডাক্তারদের ডিগ্রিটাকে মিউচুয়াল রেকগনিশন করানো, আমরা কি করে নার্সের ডিগ্রিটাকে মিউচুয়াল রেকগনিশন করাতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর একটি ভিশন আছে, স্বপ্ন আছে, বাংলাদেশ ভ্যাকসিন বানাবে। যেরকম ভারতে আছে, বিভিন্ন জায়গায় আছে রিজিনাল সেন্টার, বাংলাদেশও গরিব দেশের জন্য ভ্যাকসিন বানাবে, আমাদের নিজের দেশের মানুষের জন্য। হাউস অব লর্ডসে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন, বাংলাদেশি তরুণ ডাক্তারদের দক্ষতা উন্নয়ন, ওভারসিজ ডক্টরস ট্রেনিং এর স্কিমের পুনঃপ্রবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে সফরের অংশ হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সফর করেন তিনি। বাংলাদেশে ভ্যাকসিন ল্যাব প্রতিষ্ঠায় অক্সফোর্ড ভ্যাকসিন সেন্টারের সহযোগিতা চান তিনি। সমস্ত দেশের হেলথ সেক্টরকে আমাকে হেল্প করতে হবে, আমাকে আমার ডাক্তাররা হেল্প করবে। আমি আজ দেখি একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমার একটা বিশ্বাস আছে। আমাদের ভ্যাকসিন প্ল্যান বানানোর জন্য যা করার, যত রকম রিসার্চের সহায়তা, আমি কালকে অক্সফোর্ডে গেছিলাম, আমি দেখলাম আমাদের দেশের অনেক ছেলে মেয়ে এখানে রিসার্চে কাজ করছে। আমার কাছে খুব ভালো লাগলো এবং তাদেরকেও রিকোয়েস্ট করে আসছি যেন ভবিষ্যতে আরও এক্সপ্লোর করা যায়। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এবং বিভিন্ন ব্রিটিশ রয়্যাল কলেজের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। পরে বিকালে বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সফরে স্বাস্থ্যমন্ত্রী হাউস অব কমন্সে ব্রিটেনের হেলথ ও সেকেন্ডারি কেয়ার মন্ত্রী অ্যান্ড্রু স্টিফেনসন এবং শ্যাডো হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক বিচার আদালতে মামলার দ্বিতীয় দিনের শুনানিতে উপায় না পেয়ে দক্ষিণ আফ্রিকার সমালোচনা করেছে ইসরায়েল। শুনানিতে দখলদাররা বলেন, গাজার রাফা শহরে স্থল অভিযান বন্ধ করতে বাস্তবতার বিকৃতি করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগের দিন আদালতে দক্ষিণ আফ্রিকা বলেছিল, ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়াই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। বৈশ্বিক চাপের মুখেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। সে মামলার জেরে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে শুরু হয় 2 দিনের শুনানি। দ্বিতীয় দিনের শুনানিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে দোষারোপ করেছে ইসরায়েল। উপায় না পেয়ে তারা বলে, রাফা স্থল অভিযান বন্ধ করতে বাস্তবতার বিকৃতি করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম দিনে বৃহস্পতিবারের শুনানিতে দক্ষিণ আফ্রিকা বলেছিল, ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়াই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার এই মামলা গ্রহণ করে। যদিও প্রথম থেকেই গাজায় গণহত্যার বিষয়ে অস্বীকার করে আসছে ইসরায়েলিরা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা আদালতে আরও একটি আবেদন করে। এতে বলা হয়, গাজায় ত্রাণকর্মী, সাংবাদিক এবং পরিদর্শকদের অবাধে প্রবেশ করতে দিতে হবে। ইসরায়েলের আইনজীবী বক্তব্য দেওয়ার সময় এক নারী মিথ্যুক বলে চিৎকার করে ওঠে। এরপর তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাইরে বের করে দেয়। এতে শুনানি কিছুটা বিঘ্নিত হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবী জানান, রাফায় মুহুর্মুহুর হামলাই দক্ষিণ আফ্রিকাকে আদালতে নিয়ে এসেছে। তবে এখন ফিলিস্তিন ভূখণ্ড, এর জাতীয়তা এবং সাধারণ বাসিন্দাদের রক্ষায় অবশ্যই নির্দেশ দেবেন আদালত। এ ঘটনার পরপর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এক্সে পোস্ট করে আইসিজেকে লক্ষ্য করে বলেন, দক্ষিণ আফ্রিকার মামলা খারিজ করা হোক, এতে আদালতের অপব্যবহার বন্ধ হবে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক বিচার আদালতে মামলার দ্বিতীয় দিনের শুনানিতে উপায় না পেয়ে দক্ষিণ আফ্রিকার সমালোচনা করেছে ইসরায়েল।
শুনানিতে দখলদাররা বলেন, গাজার রাফা শহরের স্থল অভিযান বন্ধ করতে বাস্তবতার বিকৃতি করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগের দিন আদালতে দক্ষিণ আফ্রিকা বলেছিল, ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়াই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। বৈশ্বিক চাপের মুখেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। সে মামলার জেরে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে শুরু হয় 2 দিনের শুনানি। দ্বিতীয় দিনের শুনানিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে দোষারোপ করেছে ইসরায়েল। উপায় না পেয়ে তারা বলে, রাফা স্থল অভিযান বন্ধ করতে বাস্তবতার বিকৃতি করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম দিনে বৃহস্পতিবারের শুনানিতে দক্ষিণ আফ্রিকা বলেছিল, ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়াই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার এই মামলা গ্রহণ করে। যদিও প্রথম থেকেই গাজায় গণহত্যার বিষয়ে অস্বীকার করে আসছে ইসরায়েলিরা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা আদালতে আরও একটি আবেদন করে। এতে বলা হয়, গাজায় ত্রাণকর্মী, সাংবাদিক এবং পরিদর্শকদের অবাধে প্রবেশ করতে দিতে হবে। ইসরায়েলের আইনজীবী বক্তব্য দেওয়ার সময় এক নারী মিথ্যুক বলে চিৎকার করে ওঠে। এরপর তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাইরে বের করে দেয়। এতে শুনানি কিছুটা বিঘ্নিত হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবী জানান, রাফায় মুহুর্মুহুর হামলাই দক্ষিণ আফ্রিকাকে আদালতে নিয়ে এসেছে। তবে এখন ফিলিস্তিন ভূখণ্ড, এর জাতীয়তা এবং সাধারণ বাসিন্দাদের রক্ষায় অবশ্যই নির্দেশ দেবেন আদালত। এ ঘটনার পরপর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এক্সে পোস্ট করে আইসিজেকে লক্ষ্য করে বলেন, দক্ষিণ আফ্রিকার মামলা খারিজ করা হোক, এতে আদালতের অপব্যবহার বন্ধ হবে। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বকাপ দল থেকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। টাইগার এই অলরাউন্ডারের বাদ পড়ার কারণ ব্যক্তিগত আক্রোশ বলে মনে করেন তিনি। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও বিশ্বকাপে সাফল্য নিয়ে কোচ অধিনায়কের প্রত্যাশা না করার অনুরোধে বিস্মিত সাবেক এই অধিনায়ক। 1999 বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু, এরপর পার হয়েছে 2.5 দশক। 2009 আর 13 চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলে আইসিসি আয়োজিত প্রতিটি ইভেন্টেই অংশ নিয়েছে বাংলাদেশ। তবে অধিকাংশ সফরই সীমাবদ্ধ ছিল শিক্ষা সফরে। দরজায় কড়া নাড়ছে আরও একটি টি-20 বিশ্ব আসর। দেশ ছাড়ার আগে এ নিয়ে সমর্থকদের প্রত্যাশার বেলুন ওড়াতে বারণ করে গেছেন কোচ অধিনায়ক। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও এমন নেতিবাচক অ্যাপ্রোচে বিস্মিত সাবেক প্রধান নির্বাচক। 24 বছর টেস্ট স্ট্যাটাস, এখনো যদি আমরা বলতে না পারি যে আমরা ভালো কিছু আশা করবেন না, খুবই হাস্যকর। এখনো আমরা আমাদের যতটুকু যাওয়ার কথা ছিল তার থেকে আমি এখনো মনে করি 7-8 বছর পিছনে আছি, বিকজ অফ দ্য আপনার ম্যানেজমেন্ট বা রাইট ডিসিশন না নেওয়া, অযথা প্লেয়ারদের বাদ দিয়ে দেওয়া। অন্যবারের তুলনায় এবার বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা কম। তবে সাইফুদ্দিনের বাদ পড়ায় অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক। আই এম শিওর থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাইফুদ্দিন অভাবটা ফিল করবে, বিকজ হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার। ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিং। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করেন ফারুক আহমেদ। পরামর্শ দিলেন দল নিয়ে প্রস্তুতি ম্যাচগুলোতে আর কোনো পরীক্ষা নিরীক্ষা না করার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ষড়যন্ত্র মোকাবেলা করেই বারবার ক্ষমতায় আওয়ামী লীগ, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী বললেন, জনগণের আস্থা বিশ্বাস নিয়েই দেশের উন্নয়নে কাজ করতে হবে। চট্টগ্রামের পতেঙ্গায় পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে লরি, প্রাণ গেল 2 শিশুর। একই পরিবারের আরও 2 জন সহ আহত 3, ঘাতক চালক আটক। এবং ভ্যাপসা গরম আর লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে 48 ঘন্টার হিট অ্যালার্ট, 20 মে বৃষ্টির পূর্বাভাস। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।